So you all know that this is our second free live class of this free course. And first of all, in this class, I'm going to talk about introduction and identification of parts of speech, as well as I'll also show you that how to make long English sentences from short sentences, as well as I'll also show you how can we translate any kinds of Bengali sentences into English sentence. অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। ইভেন যারা ইংলিশে ছোট ছোট সেন্টেন্স লিখে থেমে যান, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান স্পিকিং এর ক্ষেত্রে, যারা প্রপার ওয়েতে স্পিকিং করতে পারেন না, কিভাবে আপনি অনর্গল ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন, আজকের এই সম্পূর্ণ ক্লাসটিতে থাকলে আপনি সেটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। আজ হচ্ছে আমাদের সেকেন্ড ফ্রি ক্লাস। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি আপনাদের নিচ্ছি। আজকে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, কেন এটা আমি পড়াবো, কেন এটা আমি দেখাবো। আগে আপনাকে এটা বুঝতে হবে, যারা গত ক্লাসে জয়েন করেছিলেন, আমি গত ক্লাসে একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম, একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়েছিলাম। সেটি হচ্ছে যে হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি। আই টক অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড আই টোল্ড ইউ দ্যাট if you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time. যদি আপনার এই 7টি পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এই 7টি পয়েন্টের 3 নম্বর পয়েন্ট ছিল এই পার্টস অফ স্পিচ। এখন কেন আমাকে এটা শিখতে হবে? দেখেন, এই পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। যারা মনে করেন আমি ইংলিশ গ্রামারে দুর্বল, গ্রামার সম্পর্কে আমার ভালো কনসেপ্ট বা ধারণা নেই, আমি এটা শিখতে চাই, এই ইংলিশ গ্রামার বলতে এই পার্টস অফ স্পিচকে বোঝায়। গ্রামার সম্পর্কে ধারণা বা কনসেপ্ট হচ্ছে মূলত এই পার্টস অফ স্পিচের ফাংশন সম্পর্কে কনসেপ্ট রাখা। অর্থাৎ এইটা যারা বুঝতে পারে, তারা 50% বলেন বা 70% গ্রামার কমপ্লিটলি বুঝতে পারে। এটা একটা সেন্টেন্স যখন আমরা লিখি ইংলিশে, একটা বাক্য যখন তৈরি হয়, সেই বাক্যটা কিভাবে অর্গানাইজড হচ্ছে, সেই বাক্যের ভিতরে যে ওয়ার্ড গুলো থাকে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কিভাবে কানেক্ট হচ্ছে, একটা বাক্যের অ্যাকচুয়াল অর্থ কিভাবে আসছে, সেটা ডিপেন্ড করে এই পার্টস অফ স্পিচের উপর আপনার কতটুকু নলেজ আছে সেটার উপর। কেমন সেটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচ। আগে বলি, এটা শিখলে আমাদের বেনিফিটটা কি, আমাকে কেন শিখতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ভোকাবুলারি জানা সত্ত্বেও একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স রিড আউট করে আপনি তার অ্যাকচুয়াল মিনিং, সেন্স, থট, অর্থ বুঝতে পারবেন না। এই পার্টস অফ স্পিচ তার অবস্থান ভেদে পরিবর্তন হয়। এই পরিবর্তনটা যদি আপনি বুঝতে না পারেন, আইডেন্টিফাই যদি করতে না পারেন, বড় বড় যে নিউজ আর্টিকেল গুলো থাকে, একটা নভেল, একটা স্টোরি, ফিকশন, নন ফিকশন, আপনি রিডিং করে তার অ্যাকচুয়াল অর্থ বের করতে পারবেন না ভোকাবুলারি জানা সত্ত্বেও। পার্টস অফ স্পিচ জানা থাকলে ওয়ার্ডের ফাংশন বোঝা যায়, ডিটেলসে ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে যে কোনো সেন্টেন্স লেখা যায়। আমার আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে হাউ ক্যান উই মেক লং সেন্টেন্স। আমরা যারা গত ক্লাসে, যদিও এটি এটি একবার আমি দেখিয়েছিলাম, তারপর আজকে আমি ডিটেলসে দেখাবো। আমরা যারা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে, সিবি, রিপোর্ট আপনারা যারা ভালোভাবে লিখতে পারেন না, ফ্রি হ্যান্ডে নিজের মতো করে কিভাবে লিখতে পারেন, কিভাবে নিউজ পেপার রিলেটেড যে কোনো বাংলা সেন্টেন্স বা বড় বাংলা সেন্টেন্স গুলোকে অর্গানাইজড ওয়েতে সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ এগুলোর ব্যবহার করে কিভাবে আপনি গ্রামার ঠিক রেখে ট্রান্সলেট করতে পারেন, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমি আসবো। বাট ওই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে গেলে এই গ্রামাটিক্যাল পার্ট সম্পর্কে আমাদের একটু কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। আমরা প্রত্যেকেই পার্টস অফ স্পিচ জানি বা চিনি, এরকম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমরা সবাই জানি, বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয়, কিভাবে হয়, কেন শিখতে হয়, এটা আমরা বুঝি না। সেটা আপনাদেরকে আমি দেখাবো। অর্থাৎ আমার মেইন বিষয় হচ্ছে আমি রাইটিং বা স্পিকিং নিয়ে কথা বলবো, বাট সেই জায়গাটায় আসতে হলে আমি এটা স্কিপ করে আসতে পারবো না। এটা একটু গ্রামাটিক্যাল টার্ম হয়তো বুঝতে একটু কষ্ট বা কঠিন লাগতে পারে, বাট আমি অনুরোধ করব সবাইকে একটু নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এটা সম্পর্কে যে ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা রাখতে পারবে, ল্যাঙ্গুয়েজটা তার কাছে অনেক বেশি সহজ এবং ইজি হয়ে যাবে। যতটা সহজে পারা যায় আমি বোঝানোর চেষ্টা করব। আই হোপ ইউ উইল গেট আ বেটার কনসেপ্ট ফ্রম দিস ক্লাস, ইনশাল্লাহ। তো একটু দেখেন এটা মূলত কি, কেন পড়তে হবে, বোঝার চেষ্টা করেন। বলছে
পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। The different classes or kinds of words used in English speech are called parts of speech according to their use. অর্থাৎ এটা মূলত কি, দেখেন, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড, কি বললাম, কতগুলো ওয়ার্ড অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকেই কিন্তু মূলত সেন্টেন্স বা বাক্য বলা হয়। একটা বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড বা যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দের একটা পার্টিকুলার নাম আছে। প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে। এই নামগুলো মূলত, কি বললাম, 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে। এবং এইটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। কিভাবে সেটা করবেন? দেখেন, মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখানে একটা বাক্য দেওয়া আছে, বলছে গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়েন্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে সেন্টেন্সটি আপনারা দেখছেন, এই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। অর্থাৎ এই 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 যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এখানে গ্রেট শব্দটি একটি ইন্টারজেকশন, মিনা শব্দটি একটি নাউন, ইজ একটি ভার্ব, দা একটি অ্যাজেক্টিভ, অনলি একটি অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটি অ্যাজেক্টিভ, গার্ল একটি নাউন, উইথ একটি প্রেপোজিশন, হাইয়েস্ট একটি অ্যাজেক্টিভ, স্কোর একটা নাউন, ইন একটা প্রেপোজিশন, দা একটা অ্যাজেক্টিভ, ক্লাস হচ্ছে একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, এই যে বললাম যে প্রত্যেকটা ওয়ার্ড একটা না একটা পার্টস অফ স্পিচ, এইটা আপনাকে বলা শিখতে হবে। এইটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, এই ভোকাবুলারি ডেভেলপমেন্টটাও পার্টস অফ স্পিচ ধরে ধরে করতে হয়, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। এটা কিভাবে হয় আমি আরো ডিটেলস আপনাদেরকে বলছি। আচ্ছা, তার আগে এখানে দেখেন, এখানে পার্টস অফ স্পিচ কত প্রকার এখানে দেওয়া আছে, এটা আপনারা জানেন। আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো মেইনলি। বলছে there are 8 types of parts of speech in English language. You all know that: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ দেখছেন, এদেরকে যদি আমি সংক্ষেপে বলি, আপনারা যতটুকু জানেন সেভাবে যদি আমি বলি, নাউনটা কি? কোনো কিছু নামকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এটা হচ্ছে প্রথম কথা। এরপর হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে যেটা বসে তাকে প্রোনাউন বলে, বা এটাকে আমরা বলতে পারি যে সর্বনাম। প্রোনাউনকে কি বলে? সর্বনাম। যেমন রহিম ইজ আ গুড বয়। আবার আমি যদি বলি যে রহিম প্রতিদিন স্কুলে যায়, তখন কি হয়? রহিম গোস টু স্কুল এভরিডে। সো এই রহিম না বলে ওই ওই রহিমের পরিবর্তে আমি যখন হি ব্যবহার করছি সেটাকে আমরা প্রোনাউন বলছি। সহজে আপনারা এটা বোঝেন। অ্যাজেক্টিভ কাকে বলে? একটা বাক্যের নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডটা এক্সট্রা ইনফরমেশন দেয় বা অতিরিক্ত তথ্য দেয়, তাকে মূলত বলা হয়, কি বলা হয়? তাকে মূলত বলা হয় অ্যাজেক্টিভ। ভার্বটা কি? ভার্ব হচ্ছে যেটা কাজ করা বোঝায়। সাবজেক্টের পরে একটা বাক্যে ভার্ব থাকে, সাবজেক্টের পরে। এরপর অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে, এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো আজকে। অ্যাডভার্ব হচ্ছে এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড যেটা একটি বাক্যের ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব মূলত ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। মানে অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে বাড়িয়ে বলা, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। প্রেপোজিশন কি? এটাও নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। ইন্টারজেকশন, এটা এটা জাস্ট বাইরের একটা পার্ট, এটা দেখলেই চেনা যায়। এক্সক্লামেশন সিম্বল থাকে, আবেগ, আহ, উপদেশ, অনুরোধ, এই ধরনের। যেমন এই যে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হ্যাঁ, আমরা ম্যাচটা জিতেছি, তো এইগুলোকে ইন্টারজেকশন বলা হয়। মানে এই বিষয়টা কেমন জানেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনারা দেখছেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ইন্টারজেকশন বাদে বাকি যেগুলো আছে, প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড বা রিলেটেড। একটার জন্য আরেকটা বসে, বাট ইন্টারজেকশন অন্যান্য ওয়ার্ডের সাথে ওইভাবে কিন্তু কানেক্টেড হয় না।
এটা জাস্ট আলাদা একটা পার্ট। হ্যাঁ, এক্সক্লামেশন সিম্বল থাকে, এটা দেখলেই চেনা যায়। এখন দেখেন এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডিটেলস এখানে দেওয়া আছে। এখন আমি এই ডিটেলসটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি মেইনলি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আমি এটার পিডিএফ আপনাদের দিয়ে দিব, আপনারা নিজেরা একটু দেখে নেবেন। আমি মেইনলি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেখানোর আগে বা এটা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা দেওয়ার আগে আমি একটা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। হয়তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু কঠিন লাগতে পারে, একটু হার্ড মনে হতে পারে, তারপরেও এই বিষয়গুলোকে আপনাদের একবার হলেও নেওয়ার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলোকে একবার হলেও প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে। সেটা কি, কোন বিষয়? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটু মনোযোগ দিয়ে এটা দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। জাস্ট ওয়েট আ মিনিট, একটা মিনিট ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা এইখান থেকে আমরা করব। এগুলো বিসিএস, আপনি দেখেন, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেন, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কমনলি কিন্তু এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আমাদের কোশ্চেন এসে থাকে, প্রশ্ন এসে থাকে, এবং আমরা সেটা অ্যাজ ইউজুয়াল আমরা সলভ করতে পারি না। তো এইটা আমাদের করা শিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই মনে রাখবে, এটা সত্যিকার অর্থেই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু এই টপিকটা বোঝার আগে, আইডেন্টিফাই করার আগে, এর ব্যাকগ্রাউন্ড যে থিংসটা আছে, যে বিষয়টা আছে, সেইটা আমাদেরকে একটু বুঝতে হবে, সেইটা আমাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাকগ্রাউন্ডের বিষয়টা কেমন, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে এই ল্যাঙ্গুয়েজে মানে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর ওয়ার্ড গুলো কিভাবে একটার সাথে একটা কানেক্টেড হয়, ওয়ার্ড গুলো কিভাবে একটার সাথে একটা রিলেট হয়, এইটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা একটা টপিকের নাম শুনছেন পার্টস অফ স্পিচের সঙ্গে, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এই বিষয়টা মূলত কি? অনেকেই এইটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা সঠিক যে ধারণা এটা পান না। এটাকে পার্টস অফ স্পিচের ভাই বোন বলা যেতে পারে, এরকম ধরনের কিছু একটা। আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে একটু ডিটেলসে একটা কনসেপ্ট বা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা পারবেন এটা নিবেন, যেহেতু গ্রামাটিক্যাল ক্লাস হয়তো একটু কঠিন মনে হতে পারে। যদি আপনি বুঝতে না পারেন, একটু ধৈর্য ধরে থাকবেন। তারপর কি করতে হবে আপনাকে আমি আপনাদেরকে বলবো। আমরা মেইনলি রাইটিং এর পার্টটাতে আসবো, বা সেটাতে আসার আগে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু কনসেপ্ট বা ধারণা আমাকে নিতে হবে। আমি প্রথম থেকে ধারাবাহিকভাবে এটা দেখাচ্ছি, শুরু করছি। সবাই একটু ভালোভাবে দেখেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে এসে এটা লিখবো। দেখেন, জাস্ট ওয়েট, I have to go to a blank page. পার্টস অফ স্পিচটা কি, আশা করি আপনারা একটা কনসেপ্ট বা ধারণা পেয়েছেন। আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি আরেকবার যদি বলি, আমি যদি এরকম একটা বাক্য লিখি যে হি প্লেইজ ফুটবল অন দ্য ফিল্ড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে মাঠে ফুটবল খেলে। এখন এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যে হি যে ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড, অন একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, ফিল্ড একটা ওয়ার্ড, এইগুলো তো সবই শব্দ, তাই না? এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা মানে নাম আছে, একটা ডেজিগনেশন আছে। যেমন এই হিটা হচ্ছে একটা প্রোনাউন, এই যে প্লেইজ, এই প্লেইজ এটা একটা ভার্ব, এই ফুটবল এটা একটা নাউন, এই যে একটা নাম বলছি না, এই যে অন, এটা একটা কি প্রেপোজিশন। দা, এ এন্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। এই জন্য অ্যাজ এ পার্টস অফ স্পিচ, এ এর নিচে যদি কেউ আন্ডারলাইন করে, দা এর নিচে যদি কেউ আন্ডারলাইন করে, অ্যান এর নিচে যদি কেউ আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, আপনাকে বলতে হবে অ্যাজেক্টিভ। আর্টিকেল বা ডিটারমিনার এগুলো অ্যাজেক্টিভ থেকেই বের হয়, মনে রাখবেন। তাহলে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, আপনি যে সেন্টেন্সই লেখেন না কেন, সেই সেন্টেন্সে যে শব্দগুলো থাকে প্রত্যেকটা শব্দেরই একটা না একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে, এবং এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এই নামটা পরিবর্তনশীল। এটা কিন্তু কখনো মুখস্থ রাখা যায় না ওইভাবে, যে এই ওয়ার্ডগুলো এই পার্টস অফ স্পিচ মুখস্থ রাখা যায় না। যেমন মনে করেন, আমি যদি বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো,
দিস ইজ আ ম্যাঙ্গো, কেন পার্টস অফ স্পিচ শিখতে হয় এই জায়গাটাতে এখন আমি আসতেছি, বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এর বাংলা অর্থ কি? এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই এই বাক্যটার বাংলা কি জানেন? এটা একটা আম গাছ। এই বাক্যে এই ম্যাঙ্গোটা হয়ে গেছে একটা অ্যাজেক্টিভ। আগের বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, এই সেম ওয়ার্ড পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। ট্রি মানে গাছ, এটাকে মডিফাই করছে ম্যাঙ্গো শব্দটা। হ্যাঁ, তো এইভাবে পরিবর্তন হয়। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম ইউর টিচার রাইট নাও। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হতে থাকে। এই চেঞ্জিংটা আপনাকে বুঝতে হবে, এই চেঞ্জিংটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে হয় দেখেন, আমি যদি আপনাকে বলি টিএল কে টক, আমি যদি বলি বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ? আমি যদি বলি গো, বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ? আপনি কি বলবেন? যে এগুলো তো ভার্ব। আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, বা আই এম টকিং, আমি কথা বলছি, এই টকিংটা কি? এটা এটা কিন্তু ভার্ব। এই এই যে টকিংটা কি, এটা ভার্ব। এই টকটা কি, এটা ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা বাক্য লিখি দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? আমার তার সাথে একটা কথা আছে। দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এখানে আইটা প্রোনাউন, এই হ্যাভটা মেইন ভার্ব। এই যে হ্যাভ, এটা মেইন ভার্ব। এই টক শব্দটা কি জানেন? এটা হচ্ছে মূলত এখানে একটা নাউন, এটা কোনো ভার্বই না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা একটা নাউন। এর এর আগে এ আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। তাহলে এইভাবে এইটা পরিবর্তন হয়। এই যে গো মানে যাওয়া, এটা ভার্ব বলি না আমরা? আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবী এভাবেই চলে, পৃথিবী এভাবেই যায়। এখানে দিসটা ভার্ব, অফ না, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী এভাবেই যায়। এখানে দিস, দিস ইজ, এই ইজটা এখানে মেইন ভার্ব। এই গো কোনো ভার্ব হিসাবে বসছে না, এটা জাস্ট একটা নাউন হিসাবে বসছে। এই পার্টস অফ স্পিচ কেন শিখতে হবে, কেন আইডেন্টিফাই করতে হবে? আপনি ভোকাবুলারি জানেন, কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট না থাকলে একটা বাক্যের অর্থ বের করতে পারবেন না। কেন? এই দেখেন, এই যে ওয়াক মানে কি? ওয়াক মানে হচ্ছে হাঁটা। আমি যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? যেটা একটা ভার্ব। এখন আমি যদি এইভাবে একটা বাক্য লিখি দেখেন, হি ইজ ওয়াকিং অন দা রোড, এর বাংলা অর্থটা হচ্ছে সে রাস্তায় হাঁটছে। এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? সে রাস্তায় হাঁটছে। এটা কোন টেন্স? যারা টেন্স বোঝেন আপনি কি বলবেন? যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। ওয়াকিংটা মেইন ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম, হাঁটা একটি ভালো ব্যায়াম। এখানে এই ওয়াকিংটা সাবজেক্টের স্থানে আছে, এটাকে জেরান্ড বলা হয়। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। ইজটা এখানে ভার্ব, বি ভার্বের সেন্টেন্স, ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা কোনো কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আবার দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। দেখেন, ল্যাঙ্গুয়েজটা অরিজিন থেকে শিখতে হয়। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, সি মানে দেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে স, এটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ আছে। এই ওয়ার্ড দেখলে অনেকেই মনে করতে পারে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস হলে এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, অক্সিলারি ভার্ব থাকবে। এই ওয়াকিং দেখে কি আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন? আপনি বলতে পারবেন এটা কোন কন্টিনিউয়াস? পারবেন না। ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ ভার্ব থেকে, সাবজেক্ট থেকে দূরে আছে, এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ, এই বয়টাকে মডিফাই করে, যে একটা ছেলেকে দেখেছিলাম, ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটতেছিল। একটা নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে একবার একটু বোঝার চেষ্টা করেন, সেম ওয়ার্ড ওয়াকিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, তিনটা বাক্যে তিনটা পজিশনে বসার কারণে তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে। আর এই তিন ধরনের পার্টস অফ স্পিচ হওয়ার কারণে এই তিনটা সেন্টেন্সের অর্থ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তিনটা সেন্টেন্সে ওয়াকিং এর বাংলা অর্থ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কেমন? হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম।
দেখছেন? তো এইটা আ- আপনারা অবশ্যই অবশ্যই শিখবেন। শুধুমাত্র রুলস আর স্ট্রাকচার শিখে ভাষা ডেভেলপমেন্ট আসে না, অরিজিনটা বুঝতে হয়। কিভাবে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কানেক্ট হয়, রিলেট হয়, কখন মেইন ভার্ব হয়, কখন মেইন ভার্ব হয় না। আমি আপনাদেরকে বলছিলাম না যে আমরা কথা বলতে পারি না কেন, আমরা টাইম অনুযায়ী ভার্বের পরিবর্তন করতে পারি না। আমি আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে, গত ক্লাসে বলছিলাম। এ দেখেন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 এইটা একটু বোঝেন আমি তারপরে সামনের দিকে যাচ্ছি। বা পাস্ট ফর্ম, দেখেন V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 থার্ড পারসন ফর্ম। আমি যদি কয়েকটা ভার্ব লিখি, এই যে রাইট, রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? রোড। পাস্ট পার্টিসিপল কি? রিটেন। জাস্ট ওয়েট আ মিনিট। রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। থার্ড পারসন কি? রাইটস। এইভাবে আমি যদি বলি, গো মানে কি? যাওয়া। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? গন। প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। থার্ড পারসন কি? গোস। এভাবে আমি যদি বলি, ইট মানে কি? খাওয়া। পাস্ট ফর্ম কি? এইট। পাস্ট পার্টিসিপল কি? ইটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং। থার্ড পারসন কি? ইটস। এবার একটা ভার্ব আমি লিখি, দেখেন। মনে করেন স্টেল। এই ওয়ার্ডটার বাংলা অর্থ কি জানেন? স্টেল এর অর্থ হচ্ছে চুরি করা। এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং। এর থার্ড পারসন হচ্ছে স্টেলস। এই এই যে ভার্বের ফর্মগুলো লিখলাম, এগুলো কেন লিখতে হয় গত ক্লাসে বলছিলাম। আমি যখন ইংলিশে কথা বলতে যাই, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না, সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। টেন্স মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। স্পিকিং কেন করতে পারি না? আমি বাংলায় যে টাইমে একটা কথা বলতে চাচ্ছি সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্ব ব্যবহার করতে পারি না। তাহলে দেখেন, এই যে স্টেল ভার্ব দিয়ে আমি যদি কয়েকটা বাক্য লিখি, একটু বোঝেন, তারপর আমি সামনে আসতেছি, একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। আমি যদি বলি কি স্টেলস মানি, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? সে টাকা চুরি করে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি স্টোল মানি, এই বাক্যটার বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছিল। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি উইল স্টেল মানি, সে টাকা চুরি করবে। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা কি? সে টাকা চুরি করছে বা করিতেছে। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছে। সাবজেক্ট হি, অবজেক্ট মানি। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে ভার্বের ফর্মে। কোথাও স্টেলস, কোথাও স্টোল, কোথাও উইল স্টেল, কোথাও ইজ স্টেলিং, কোথাও হ্যাজ স্টোলেন। এগুলো বসায় কি হলো? আমার টাইমের পরিবর্তন হলো। এইভাবেই আমরা ইংলিশে কথা বলা শিখি, তাই না? তো এই যে ওয়ার্ড গুলো স্টেল, স্টোল, উইল স্টেল, ইজ স্টোলেন, ইজ স্টেলিং, হ্যাজ স্টোলেন, এগুলো মূলত কি এখানে বলেন তো? মেইন ভার্ব না? সাবজেক্টের পরে আসে না? কিন্তু এই ওয়ার্ড গুলোই ভার্ব হিসাবে যখন না বসে অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসাবে বসে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এইটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে যে ভার্ব যুক্ত ওয়ার্ড, ভার্ব রিলেটেড ওয়ার্ড কখন মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব হিসাবে বসছে, কখন ফাইনাইট ভার্ব হিসাবে বসছে না। ফাইনাইট ভার্ব হিসাবে যদি না বসে, তার মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। এই দেখেন, এই জায়গাটাতে এগুলো সবই মেইন ভার্ব। কিভাবে বুঝবো? সাবজেক্টের পরে থাকে, টেন্স চেনা যায়। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, কি লিখলাম বলেন তো? চুরি করা একটা খারাপ অভ্যাস। স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট। আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, দ্য পুলিশ, দ্য পুলিশ কট, ক্যাশ মানে ধরো, এর পাস্ট ফর্ম কট, দ্য থিপ, THIF, থিপ। এই 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 বাক্যটার বাংলা অর্থ হচ্ছে পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি, চুরি করা টাকা সহ। স্টোলেন হচ্ছে স্টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই এই যে V3, ইটেন, গন, রিটেন, স্টোলেন, এগুলো আমরা বসাই কোথায়? পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা প্যাসিভের স্ট্রাকচারে বসে। অর্থাৎ এগুলো যখনই আপনি বসাবেন, তার আগে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। যারা টেন্স জানেন তারা বুঝতে পারবেন। কিন্তু যখন কোনো টেন্স মেনটেন করে না, এই এই V3 এর আগে কোনো অক্সিলারি ভার্ব বসে না,
জাস্ট একা একটা ওয়ার্ড বসতেছে, অন্য একটা নাউনকে মডিফাই করতেছে, এটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হলেও অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ, এটা একটা অ্যাজেক্টিভ। আবার আমি যদি বলি এইভাবে একটা সেন্টেন্স দেখেন, হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে। এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। অর্থাৎ হ্যাভিং স্টোলেন মানি, এটা হচ্ছে একটা ফ্রেজ, এইটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আর এই পাশে একটা ক্লজ, দ্য থিপ র্যান অ্যাওয়ে। মানে আমি কি বলতে চাচ্ছি জানেন? দেখেন এইখানে স্টেল, স্টোল, স্টিলিং এগুলো মেইন ভার্ব হিসাবে বসছে, কাজ করতেছে, অ্যাকশন দিচ্ছে, বাট একই ওয়ার্ড আমি যখন এইখানে বসাচ্ছি, দেখেন আমার পজিশন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন কোনো ভার্ব মেনটেন করছে না, ভার্ব যুক্ত ওয়ার্ড আমি দেখতে পারছি বাট আমি টেন্স ধরতে পারছি না, এই স্পেলিং দেখে কি আপনি বলতে পারবেন কোন টেন্স? এই স্পেলিং দেখে বলতে পারবেন? এই স্টোলেন দেখে বলতে পারবেন? পারবেন না তো। এর আগে তো হ্যাভ, হ্যাজ, হ্যাড নেই। এর আগে তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, শ্যাল বি নেই। হ্যাঁ, এই দেখেন হ্যাভিং এ স্টোলেন মানি, এটা দেখে বলতে পারবেন কোন টেন্স? পারবেন না। এইগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে চেহারাটা ভার্বের মতো বাট ভার্বের মতো কাজ করে না, অন্যান্য পার্টস অফ স্পিচ হিসাবে বসে, অর্থাৎ নাউন বা অ্যাজেক্টিভ হিসাবে বসে মেইনলি। এগুলো বুঝতে হবে। এইভাবে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসলে সেন্টেন্সটা কেমন অর্থ দেয় সেটা জানতে হবে। এই ওয়ার্ডগুলো যে অলওয়েজ ভার্ব না, আমার পজিশন বুঝতে হবে, তাহলেই একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ জানা যাবে। এই পার্টস অফ স্পিচের ফাংশন হচ্ছে এইটাই। তাহলে দেখেন, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, বাংলা অর্থ কি? চুরি করা একটা খারাপ অভ্যাস। আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। দ্য পুলিশ কট দ্য থিপ উইথ দ্য স্টোলেন মানি, পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। হ্যাভিং এ স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে, টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। এইখানে এই যে বাক্যগুলোতে যে স্টেলিং, স্টোলেন এগুলো ব্যবহার করছি, এগুলোতে সবই নন ফাইনাইট ভার্ব হিসাবে বসছে, নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। এইটা আপনাকে করা শিখতে হবে। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই যে ফাংশনটা বললাম, এই প্রত্যেকটা ভার্বই নন ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে, নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। এইটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। মনে রেখে দেন, এটা কাজে লাগবে পরে। আমি একটু এতটুকু জাস্ট একটু জানিয়ে রাখলাম। আমরা এই এই জায়গাগুলো সম্পর্কে, ল্যাঙ্গুয়েজের অরিজিনটা আমরা বুঝি না, নিতে পারি না, তাই ভাষাটা শিখতে পারি না। এইখানে দেখেন পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন বলছে, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আইটা কোন পার্টস অফ স্পিচ? একটা প্রোনাউন। হ্যাভটা কি? ভার্ব। এটা কি? এটা হচ্ছে একটা আর্টিকেল বলি আমরা, তাই না? বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর কিন্তু আর্টিকেল নামে কোনো শব্দ নেই। তাহলে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। পেন হচ্ছে একটা নাউন। আই গো হোম, আমি বাড়ি যাই। আইটা কি? প্রোনাউন। গোটা কি? ভার্ব। হোমটা কি? এই হোমটাকে আমরা অনেকেই বলে থাকি নাউন, বাট এটা একটা নাউন না, এটা একটা অ্যাডভার্ব। আবারও বলছি, হোমটা নাউন না, অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব জানেন? যে ওয়ার্ড, দেখেন বোঝার চেষ্টা করেন, যে ওয়ার্ডকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে মূলত অ্যাডভার্ব পাওয়া যায়। আই গো হোম, আমি বাড়ি যাই। কোথায় যাই? বাড়ি যাই। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কিন্তু একটা বিষয় একটু খেয়াল করেন, 3 নম্বর বাক্যে লেখা আছে আই গো টু হাউস, এর মানেও তো আমি বাড়ি যাই। পার্থক্য কি দেখেন? হাউজের আগে একটা টু আছে কিন্তু হোমের আগে টু নেই। মূলত এই যে টু, এটা একটা প্রেপোজিশন। এটা নিয়ম হচ্ছে কোন একটা দিকে যাওয়া বা আসা বোঝাতে টু প্রেপোজিশনটা বসে। যেমন আমি যদি বলি সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য মার্কেট, টু বসে কোনো দিকে যাওয়া বোঝাতে। কিন্তু মনে রাখবেন পৃথিবীতে 4টা ওয়ার্ড আছে, যে 4টা ওয়ার্ডের আগে এবং গো এর পরে কখনো টু বসে না। সেটি হচ্ছে হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড। হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড। হোম মানে বাড়ি। এখানে বাড়ি বলতে কি বোঝায় দেখেন, হোম আর হাউসের ভিতর পার্থক্য কি? হাউস মানে মূলত বাড়ি, একটা বিল্ডিং, একটা বস্তু, একটা থিংস, এটা একটা নাউন। কিন্তু হোম বলতে নির্দিষ্ট কোনো বিল্ডিং, নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝায় না। হোম মিন্স প্লেস। সেটা যে কোনো একটা জায়গা হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে, নৌকার নিচে ছাউনি হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হাউস মানে একটা বাড়ি, একটা বিল্ডিং, একটা বস্তু। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, অ্যাব্রোড মানে বিদেশ। হোম অ্যান্ড অ্যাব্রোড বলে না, দেশ বিদেশ, মানে হোম মানে যে একদম বাড়ি এরকম না। অর্থাৎ এই হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড এর আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসে না, এগুলো কখনো নাউন হয় না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? আই গো দেয়ার, আই গো দেয়ার, আই গো অ্যাব্রোড, আই গো হোম, নট গো টু হোম, গো টু অ্যাব্রোড। অন্যান্য জায়গায়
যাওয়া আসার ক্ষেত্রে টু প্রেপোজিশন বসে। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। আইটা প্রোনাউন, নিড ভার্ব, সামটা হচ্ছে অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? ওয়াটারকে মডিফাই করে। নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। কিন্তু 5 নম্বর বাক্যে দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর বাংলা অর্থ বাগানে পানি দাও, বাগানে পানি দাও। 4 নম্বর বাক্যে যে ওয়াটারটা নাউন ছিল, 5 নম্বর বাক্যে একই ওয়ার্ড, এটা কি নাউন? না, এটা কিন্তু ভার্ব। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, এখানে ভার্ব হিসাবে বসছে ওয়াটার। ওয়াটার মানে পানি দেওয়া। হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। এই মাইটা কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারেন? অনেকে বলবে প্রোনাউন, বাট না, এটা একটা অ্যাজেক্টিভ। এটাকে বলা হয় মূলত পজিটিভ অ্যাজেক্টিভ। মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, এগুলোকে আমরা অনেকেই প্রোনাউন হিসেবে চিনি, বাট না, প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, সাবজেক্টে বা অবজেক্টের স্থানে থাকে। বাট এই মাইটা কি? স্কুলের আগে বসছে, অর্থাৎ একটা নাউনকে মডিফাই করছে। যে ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলা হয়, এটাকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। কার, মাই কার। তাহলে এই নাউনকে যে ওয়ার্ড মডিফাই করছে তাকে কি বলে? তাকে বলে অ্যাজেক্টিভ। হি ইজ আ স্কুল বয়, সে একটা স্কুলে পড়ুয়া বালক। দেখেন 6 নম্বর বাক্যে স্কুল ওয়ার্ডটা কিন্তু নাউন, বাট 7 নম্বর বাক্যে একই ওয়ার্ড অ্যাজেক্টিভ হয়ে গেছে। ওখানে বয়টা নাউন, বয়কে মডিফাই করছি স্কুল শব্দটা, যে সেই স্কুলে পড়ুয়া বালক। একের অধিক নাউন যদি পাশাপাশি থাকে, লাস্টেরটা নাউন থাকে, বাকিগুলো অ্যাজেক্টিভ হয়ে যায়। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আইটা প্রোনাউন, টক ভার্ব, টু প্রেপোজিশন, হিমটা প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম। বাট 9 নম্বর বাক্যে আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। ওখানে হ্যাভটা মেইন ভার্ব এবং ওই টকটা একটা নাউন, জাস্ট কথা, কোনো কাজ করা বোঝাচ্ছে না, অ্যাকশন দেওয়া বোঝাচ্ছে না। বাট 8 নম্বর বাক্যে টক শব্দটা ভার্ব, অ্যাকশন দেওয়া বোঝায়, যে আমি কথা বলি। আর 9 নম্বর বাক্যে আমার একটা কথা আছে, স্থির একটা অবস্থা প্রকাশ করে, ওইটা নাউন। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। ওয়াচড শব্দটা এখানে ভার্ব, শো শব্দটা একটা নাউন, যে কোনো একটা শো হতে পারে, টিভি শো, সিনেমা, এনি কাইন্ডস অফ শো। বাট 11 নম্বর বাক্যে, শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও, ওই শো মানে দেখানো, ওইটা ভার্ব। তাহলে 10 নম্বর বাক্যে যে শোটা নাউন, 11 নম্বর বাক্যে একই ওয়ার্ড, ভার্ব। 12 নম্বর বাক্যে হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এই দেখেন, ইনটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। বাট 13 নম্বর বাক্যে দেখেন, খাম ইন, ভিতরে আসো, ওই ইনটা কিন্তু কোনো প্রেপোজিশন না। এই ইনের নিচে কেউ যদি আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, কি হবে জানেন? অ্যাডভার্ব। কোথায় আসো, ওয়ার, ইন, ভিতরে। যে ওয়ার্ডকে, কোথায়, ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে মূলত অ্যাডভার্ব পাওয়া যায়, ওই ইনটা কি? ইন হচ্ছে মূলত এখানে অ্যাডভার্ব। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আমি কিভাবে বুঝবো অ্যাডভার্ব না প্রেপোজিশন হবে? প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। অর্থাৎ যদি প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, যদি প্রেপোজিশন হতে হয়, তারপরে অবশ্যই অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকবে, কখনো এরকম ফুল স্টপ থাকে না। আর যদি দেখেন এই প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড আছে কিন্তু নাউন বা প্রোনাউন তারপরে নেই, ওই ওয়ার্ডটা মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্ব হয়। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এটা দেখলে অনেকেই মনে করতে পারে কন্টিনিউয়াস টেন্স, বাট না। এই ক্রাইংটা ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, ক্রাই মানে কাদা, বাট এটা জেরান্ড হিসাবে বসতেছে। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, কান্না, স্থির একটা ভাব প্রকাশ করে। ডিসলাইকটা এখানে মেইন ভার্ব। আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। এইখানে ক্রাইংটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ওই বেবিকে মডিফাই করে। তাহলে 14 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা নাউন, 15 নম্বর বাক্যে সেম ওয়ার্ড, সেম স্পেলিং, হয়ে যাচ্ছে অ্যাজেক্টিভ। এইভাবে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়ে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থের পরিবর্তন হতে পারে, মিনিং এর পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটা আমরা বুঝি না, এই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। এই জায়গা সম্পর্কে যারা কনসেপ্ট রাখতে পারবেন, এই জায়গা সম্পর্কে যারা ধারণা রাখতে পারবেন, তারা দ্রুত সময়ের ভিতর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে পারবেন। আমি আপনাদেরকে এটা বলে রাখলাম, এই জায়গাগুলো নিয়ে আপনারা ভাববেন, এগুলো নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আহ আমাকে একটা মিনিট একটু টাইম দেন, আমি একটা নোটিশ দিয়ে আমি আপনাদের এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা এই পার্টস অফ স্পিচের ফাংশনগুলোর ব্যবহার করে লং সেন্টেন্স গুলো তৈরি করবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা কিভাবে আসবো বা কিভাবে যাব। আহ জাস্ট ওয়েট আ মিনিট।
একটা মিনিট। ওকে, সো এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, একটু কনসেপ্ট বা ধারণা দিয়েছিলাম যে কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। আমি যদি আজকে আপনাদেরকে আরেকটু দেখাই সেই জায়গাটা, তারপরে আমি প্র্যাকটিক্যাল রাইটিং এর জায়গাটাতে আসবো, সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আপনারা এই জায়গাটা সম্পর্কে একটু কনসেপ্ট নিন। দেখেন, একটা হেডলাইন দেন, এটা আমার কোনো পিডিএফ ফাইল নেই, আমি এখন লিখে লিখে দেখাবো। একটা হেডলাইন দেন, ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। দেখেন, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্স, SENTENCE sentences from short, sentences। এরকম ভাবে একটা হেডলাইন দেন, কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি। প্রথমত আপনি একটা হেডলাইন দেন। হ্যাঁ, এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা একটা প্যারাগ্রাফ, একটা সিভি, একটা রিপোর্ট, একটা কম্পোজিশন ইংলিশে লিখতে গেলে পারি না, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই। আমাদের ব্রেনে ভোকাবুলারি আসে না, ওয়ার্ড আসে না, কিভাবে কথা বলবো এটা আমরা বুঝে পারি না। তো এইটা আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে, এইটা আপনাদেরকে বুঝতে হবে। এখন আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে এটা নিবেন? দেখেন, আহ, আমি তার আগে একটা কথা বলি, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা বলি। এটা কারো মনে আছে কিনা? গত ক্লাসে আমি বলছিলাম যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার অ্যান্ড ইউ হ্যাভ টু নো দ্যাট স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা কি ছিল? প্রথমত, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। প্রথমত আপনার একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় আপনাকে নাউন অথবা প্রোনাউন ব্যবহার করতে হবে। দেন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের প্রয়োজন। দেন সাবজেক্টের পরে কিসের প্রয়োজন হবে? ভার্ব। এরপর হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আপনি কি বসাতে পারেন? অবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট, অথবা অ্যাডভার্বিয়ালস। এগুলো কি? গত ক্লাসে আমি এটা ডিটেলসে বলছিলাম। তো আজকে স্টেপ বাই স্টেপ দেখেন কিভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায়। আমাদের এখানে 5টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান, উই নিড আ সাবজেক্ট। যদি কেউ পারেন এটা করতে পারেন আমার সঙ্গে। উই নিড আ সাবজেক্ট, হাউ টু মেক লং সেন্টেন্স, হাউ টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন ইন আ সেন্টেন্স, হাউ টু ডেভেলপ ক্রিয়েটিভ রাইটিং। আমি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। একটা সাবজেক্ট দরকার। সাবজেক্ট মানে কি? বোঝেন, সিম্পলি বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝেন। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা দেই, অথবা রহিম, অথবা করিম। এই ধরনের ওয়ার্ডগুলোই তো হয়, তাই না? আমি, তুমি, আমরা, সে, তারা। স্টেপ নাম্বার টু, সাবজেক্টের পরে আমাকে ভার্বের ব্যবহার করতে হবে। উই নিড আ ভার্ব। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরির স্ট্রাকচার হচ্ছে এইটা, সাবজেক্ট, দেন সাবজেক্টের পরেই যেন আমরা ভার্বটা বসাতে পারি। ভার্ব কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থাৎ ডু মানে করা, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা। এই প্রত্যেকটা ওয়ার্ড কি আমাদের ভার্ব না? ইনভাইট মানে নিমন্ত্রণ করা, গিভ মানে দেওয়া, হ্যাঁ, টেক মানে নেওয়া। এই যে ওয়ার্ড গুলো, বাই মানে কেনা, এই প্রত্যেকটা ওয়ার্ড তো আমাদের ভার্ব। এই ভার্ব গুলো আমাকে বসাতে হবে, ভার্বের ব্যবহার শিখতে হবে। আমি বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, ভার্বের ভোকাবুলারি শিখতে হবে। স্টেপ নাম্বার থ্রি, এই 3 নম্বর স্টেপ কি জানেন? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার প্রথম শর্ত হচ্ছে অবজেক্ট পাওয়া। সব বাক্যেই যে অবজেক্ট থাকবে এরকম না। অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমার কি করতে হবে? আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব, আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। কেন করতে হবে? ফর গেটিং অবজেক্ট, অবজেক্টটা পাওয়ার জন্য। এরপর স্টেপ নাম্বার ফোর, আমাদের 4 নম্বর স্টেপ কি? ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস, এগেইন আস্ক দ্য কোশ্চেন। অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা, অর্থাৎ ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা। সেটা হচ্ছে এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হাউ। বোঝার চেষ্টা করেন, হোয়ার, অর্থাৎ
কিভাবে, কোথায়, ওয়েন, কখন অ্যান্ড ওয়াই, কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা। যদি এই ওয়ার্ডগুলো দ্বারা আপনি ভার্বকে আবার কোশ্চেন করতে পারেন, তাহলে আপনি যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে আপনি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আর 5 নম্বর স্টেপ হচ্ছে ইটস নাথিং জাস্ট স্টেপ 5, প্রোভাইড দ্য অ্যান্সার। প্রোভাইড দ্য অ্যান্সার। তাহলে এটা কিভাবে করব? অ্যান্সার দেখেন, মনে করেন আমি একটা বাক্য লিখলাম আই, এবার একটা বাক্য লিখলাম বাই। বাই মানে কি? কেনা। আমি যদি ভার্বের ফর্মেট চেঞ্জ করি তাহলে কি হয়? কথার পরিবর্তন হয় না? যেমন আমি যদি বলি আই বট, এই এই দুটো ওয়ার্ডের অর্থ কি বলেন তো? আমি কিনেছিলাম, আই বট। এবার হোয়াট, কি কিনেছিলেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমি বারবার বলছিলাম, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আই বট আ পেন, আই বট এ কার, আই বট এ ব্যাট, এনি কাইন্ডস অফ থিংস দ্যাট ইউ ক্যান সে আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশন অনুযায়ী। আমি যদি বলি আই বট আ ল্যান্ড, আমি একটা জমি কিনেছিলাম, দেখেন এইটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি হি ড্রাইভস, সে চালায়, মানুষ কি চালায়? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা যখন ইংলিশে সেন্টেন্স লিখি বা বলি, তৈরি করি, এতটুকু ছোট ছোট সেন্টেন্স তৈরি করা আমাদের অভ্যাস। একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না। হ্যাঁ। আচ্ছা, ল্যান্ড এখানে জমি, এটা সাম ল্যান্ড দিলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা, এরপর দেখেন আমি যদি বলি যে সে, গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ, সে দিয়েছিল। হুম, কাকে? মি, আমাকে। এই বাক্যে দুটো অবজেক্টই থাকবে। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, আর রোজ, একটা গোলাপ দিয়েছিল। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করি এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট রেখে লিখেই শেষ করি। একটা সেন্টেন্সকে বড় করতে পারি না। আমরা এটা কিভাবে করতে পারি? কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি? কিভাবে নিজের মতো করে একটা সেন্টেন্স বা বাক্য আমরা লিখতে পারি? ভার্বকে এই WH ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করতে হয়। যেমন আই বট সাম ল্যান্ড, আমি কিছু জমি কিনেছিলাম। এবার আপনি কোথায় জমি কিনেছিলেন, কিভাবে জমি কিনেছিলেন, প্রশ্ন করেন তো। ফর এক্সাম্পল, আমি ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনেছিলাম। ইংলিশ কি জানেন? টু টেক লোন ফ্রম ব্যাংক। কি লিখলাম তাহলে? আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। কিভাবে বাক্য বড় হয় দেখেন, আই বট সাম ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক। কোথায় তুমি কিনেছিলেন? আমি যদি বলি ঢাকায়, তাহলে ইন ঢাকা, প্লেসের আগে ইন প্রিপোজিশন বসাতে হবে। কবে জমি কিনেছিলেন? হোয়েন ডিড ইউ বাই দ্য ল্যান্ড? আমি 2 বছর আগে জমি কিনেছিলাম। তাহলে আমি বলতে পারি যে 2 ইয়ার্স এগো। আপনি যে 2 বছর আগে ব্যাংক থেকে লোন নিয়ে ঢাকায় একটা জমি কিনেছিলেন, আপনি কেন জমি কিনেছিলেন? ওয়াই ডিড ইউ বাই দিস ল্যান্ড? আমি একটা বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলাম। আই ক্যান সে টু বিল্ড, এটাকে টু প্লাস বিয়ন্ড ইনফিনিটিভ বলে, আ হাউস। তাহলে দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল, জাস্ট ওই ল্যান্ড পর্যন্ত, অবজেক্ট পর্যন্ত। সেইখান থেকে একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে বড় করা যায়, কিভাবে এখানে ফ্রম দ্য ব্যাংক, কিভাবে লং করা যায়, কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, সেটা কিভাবে? জাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, বাক্যের ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। অর্থাৎ আই বট সাম ল্যান্ড টু টেক লোন ফ্রম দ্য ব্যাংক। এই পর্যন্ত হচ্ছে এখানে একটা ইয়ে হবে, আর্টিকেল হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব অফ ম্যানার ইন ঢাকা, এই দুইটা ওয়ার্ড অর্থাৎ ফ্রেজ, এগুলো ফ্রেজাল ওয়ার্ড। অ্যাডভার্ব অফ প্লেস, 2 ইয়ার্স এগো। অ্যাডভার্ব অফ টাইম, টু বিল্ড আ হাউস, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই হ্যাপেন, কেন ঘটে, কেন কাজটা হয়। টু বিল্ড, কেন কিনেছিলাম একটা বাড়ি তৈরির জন্য। হি ড্রাইভস আ কার, আমি গতকাল এটা বলছিলাম, আপনার রেকর্ডটা দেখবেন, সে একটা গাড়ি চালায়। সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। এবার কিভাবে চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার? ভেরি কেয়ারফুলি। এই অ্যাডভার্ব গুলো কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ডার মেনটেন করে। অর্থাৎ আগে ম্যানার বসবে, এই যেভাবে আমি লিখতেছি, আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন, এই অর্ডারটা মেনটেন করবেন। তাহলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট থাকবে। তো আমি কি বললাম? হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, সে সতর্কতার সাথে একটা গাড়ি চালায়। কোথায় গাড়ি চালায়? আমি বলতে পারি অন দা বিজি রোড, ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। সে যে কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দ্য ইভিনিং। বেলাতে রাস্তায় ভিড় বেশি থাকে, তাই না? ইন দ্য ইভিনিং, সেদের সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালায়। কেন চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? টাকা আয় করার জন্য, টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য। তাহলে এই বাক্যটা ছিল কতটুকু, কার পর্যন্ত, কিভাবে বড় হলো, কিভাবে একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে হয়, কিভাবে একটা বাক্য বড় হয়, কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে সেন্টেন্সকে লং করা যায়। এবং এগুলোতে কিন্তু কোনো
ওই যে অ্যান্ড, অর, বাট, দো, অল দো, হোয়েন, এগুলো যুক্ত করে করা না, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সিম্পল সেন্টেন্স, নট কমপ্লেক্স অর কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সকে দেখেন কত বড় করা যায় কিভাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। শি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। কিভাবে দিয়েছিল আমি যদি বলি, ভেরি পলাইটলি, সে খুবই সতর্কতার সাথে আমাকে একটি গোলাপ দিয়েছিল। কোথায় দিয়েছিল? আমাকে পার্কে একটা গোলাপ দিয়েছিল, আমি বলতে পারি ইন দ্য পার্ক। সে পার্কে বসে খুবই ভদ্রতার সহিত, ভেরি পলাইটলি, ভদ্রতার সহিত আমাকে একটি গোলাপ দিয়েছিল। আমাকে কখন গোলাপ দিয়েছিল? সন্ধ্যাবেলায়। বা আমাকে গতকাল গোলাপ দিয়েছিল, জাস্ট আই ক্যান সে ইয়েস্টারডে। ইয়েস্টারডে। সে যে গতকাল পার্কে বসে তোমাকে ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল, কেন গোলাপ দিয়েছিল? আমাকে প্রপোজ করার জন্য। আই ক্যান সে টু প্রপোজ মি। টু প্রপোজ মি। তাহলে এই বাক্যটা কতটুকু ছিল? এই এই রোজ পর্যন্ত। এইখান থেকে কিভাবে বড় হলো, কিভাবে এক্সট্রা ইনফরমেশন আসলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। তাহলে আমি কি বললাম? হাউ টু মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল, আই ক্যান সে। এটা কিভাবে করবেন আপনারা? ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল, you need a subject. In the place of subject, you can use I, we, you, he, she, they. I mean, you have to use it as your situation. After that, you have to put the verb. Then, for completing a sentence, you should ask the question to the verb with what and whom. Then you will get object. After getting object, to provide extra information or to modify your sentences, again you have to ask the question to the verb with how, where, when, and why. In this way, you can be able to make long sentences from short sentence. Whatever you think in Bengali, you will be able to speak in English. Whatever you want to write in English, you can be able to do it if you follow this strategy. I am telling you again that it is the most effective strategy or technique for developing freehand writing. You have to follow it. ইভেন এই সেম মেথড ফলো করে যে কোনো বাংলা সেন্টেন্সকেও, বড় বাংলা সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। কিভাবে যায় দেখবেন? আমি আগে ওটা দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, বাংলায় হচ্ছে নাকি, একটা মিনিট একটু টাইম দিন, বাংলা লিখতে গেলে এই একটু সমস্যা হয়, কারণ এটা লেখা অভ্যাস না তো। দেখেন আমি বলি, সে একটু মানে ভুলভাল হলে একটু ই করে নিয়েন, আমি মুখে বলে দিব। সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে, সে তার মেয়ের জন্মদিনের, কি লেখা আসতেছে, পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ, আমাকে, বানানটা কি, নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য, উদযাপন করার জন্য, করার জন্য। দেখেন, এইখানে আমি একটা বাংলা সেন্টেন্স লিখেছি, এবং এই বাংলা সেন্টেন্সটা দেখেন মোটামুটি একটা বড় বাংলা সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স দেখলে আমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে যাই, আমরা করতে পারি না। আমরা মনে করি কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কিভাবে বসাবো, কিভাবে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কিভাবে লিখবো, এই ধরনের প্রবলেম আমরা ফেস করি না? করি কিন্তু। বাট দেখেন, খুব সহজে এই যে মেথডটা আমি আপনাদেরকে দেখালাম, এই ওয়েটা ফলো করে, এই মেথডটা ফলো করে এই ধরনের সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। প্রথমত আমার সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি? সে, হি। এবার ভার্ব লাগবে, ভার্ব কি? দেখেন, এখানে ভার্বটা হচ্ছে এই যে নিমন্ত্রণ করেছিল। তাহলে এই করেছিল দেখে আমাকে আগে বুঝতে হবে টেন্স কোনটা, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ইনভাইট মানে নিমন্ত্রণ করে, এর পাস্ট ফর্ম ইনভাইটেড। ইনভাইটেড বাংলা অর্থ কি? সে নিমন্ত্রণ করেছিল কাকে? মি, আমাকে। ইনভাইটেড মি। হুম, হুম কাকে? এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, বোঝার চেষ্টা করেন।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ, এটাই কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার হাউ দিয়ে আগে কোশ্চেন করেন। আমরা অর্গানাইজড ওয়েতে সাজাতে পারি না, কিভাবে সাজাবেন তাহলে? আগে হাউ দিয়ে, যে কিভাবে নিমন্ত্রণ করেছিল সেইটা আগে বসান, এই যে ভদ্রতার সহিত। তাহলে ইনভাইটেড মি উইথ পলাইটলি, এটাকে বলা অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় নিমন্ত্রণ করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। প্লেসটা কি? মেয়ের জন্মদিন। তাহলে এটা ইংলিশে কি হবে? অন হিজ ডটার্স, এখানে অন না টু হবে, আর টু হিজ ডটার্স, এখানে টু হবে। টু হিজ, আমি প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস নিব। ডটার্স বার্থডে পার্টি। তাহলে কি লিখলাম? দেখেন, হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল উইথ পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি, তার মেয়ের জন্মদিনের পার্টিতে। এবার সে যে নিমন্ত্রণ করেছিল, কখন করেছিল? গতকাল সন্ধ্যায়। তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, ইয়েস্টারডে এইভাবে এটা লেখা যায়। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। কেন নিমন্ত্রণ করেছিল? কারণটা কি? রিজনটা কি? জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে আমরা এখানে কি বলতে পারি? জাস্ট টু সেলিব্রেট, বা আপনি বলতে পারেন ফর সেলিব্রেটিং, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে এইভাবে আমরা ওই সেম মেথড ফলো করে যে কোনো বাংলা সেন্টেন্সকেও কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আপনারা পারবেন, এটা কঠিন কিছু না। তাহলে উইথ ভেরি পলাইটলি, এটাকে বলছি আমি অ্যাডভার্ব। উইথ পলাইটলি অ্যাডভার্ব অফ ম্যানার। টু হিজ ডটার্স বার্থডে পার্টি, এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, সরি ইয়েস্টারডে পর্যন্ত হবে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেন টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই হ্যাপেন, কেন ঘটে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে এভাবে লং সেন্টেন্সে পরিণত করা যায়। দেখেন, অনেকেই আপনারা বলেন যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, এই এই ফ্রি কোর্সগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। আপনারা প্রত্যেকে এখানে লিঙ্কে ক্লিক করছেন, ক্লাস করতে পারছেন, আমার ক্লাসটা দেখছেন, শিখতেছেন, তাই না? কিন্তু শিখলেই কি হবে? আমি ক্লাস শেষ করলাম, আপনি চলে গেলেন, সব শেষ। আপনাকে কাজ করতে হবে, ল্যাঙ্গুয়েজটা আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আপনি যদি আমার পেইড কোর্সে থাকেন, তাহলে আমি কি করি? এই যে আমি 3টা সেন্টেন্স লিখলাম, আপনাকে বলবো আপনি নতুন 5টা সাবজেক্ট নেন, নতুন 5টা ভার্ব নেন, নিয়ে নতুন 5টা সেন্টেন্স আপনি তৈরি করেন। সেটা আপনি আমাকে দেখান। আমাকে যদি না দেখান, আপনি তো ভুল বুঝতে পারছেন না। তো সেটা আপনি আমাকে দেখান, সেখানে যে ভুলটা হবে আমি আপনাকে ধরাই দিব। তো বেনিফিট হচ্ছে এইটা। মানে ইংলিশ এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স বা ম্যাথ না, টিচার মনোযোগ দিয়ে পড়ালো আমি দেখলাম হয়ে গেল না। এটা কোনো রকেট সায়েন্স না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পারবেন বা পারবেন না। এই ফ্রি ক্লাসটা হচ্ছে অন ওয়ে কমিউনিকেশনের মতো হয়। আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, আমি তো আপনাকে চিনি না, আপনি আজকে আসছেন, কালকে নাও আসতে পারেন, একজন আসতেছে একজন যাচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত থাকে। আমার এই সার্ভিস, আমার এই সেবাটা আমি মানুষকে ব্রড এন্ড পার্সপেক্টিভ থেকে আমি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যে অনেকেই তো ইংলিশ শেখেন, শিখতে চান, বাংলাদেশে বড় নাম করা প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার, ফ্যান ফলোয়ার আছে, তারা কিভাবে শেখায়। অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় পেইড কোর্সে ক্লাস করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করেন, অফলাইন হোক অনলাইন হোক, সেগুলো করেন। আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান। আমাকে কোনো টাকা দিতে বলতেছি না। পেইড কোর্স আমার যারা করার তারা এমনিতেই করে। প্রবাসী অনেক স্টুডেন্ট আছে, দেশের অনেক স্টুডেন্ট আছে। 75টা ব্যাচ আমি কম, 74টা ব্যাচ আমার, 73টা ব্যাচ কমপ্লিট হয়েছে, 74তম ব্যাচ চলতেছে। যারা আমাকে চেনে, যারা আমার পড়ানো বোঝে, যারা পজিটিভ মাইন্ডে নিতে পারে, তারা আসে। কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই, ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করি। আমার ভিতরে কি আছে সেটা যারা করে তারা জানে। আমি আপনাকে টাকা দিয়ে ক্লাস করতে বলছি না। আপনারা বিভিন্ন জায়গায় যারা পেইড কোর্স করেন বা শেখেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যান। এই ফ্রি ক্লাসগুলো আপনারা দেখে যান। যদি বেটার কিছু না পান, তখন আপনি বলবেন। কারণ আমি যেটাই শিখাই না কেন, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করার চেষ্টা করি রিয়েল লাইফের সাথে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য হচ্ছে এইটা। ফ্রি কোর্সে ওয়ান ওয়ে কমিউনিকেশন, পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন। সেখানে আমার কম স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট টাস্ক সাবমিট করতে পারছে, সেখানে ভুল হলে আমি দেখা দিতে পারছি, সেখানে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাব পারছে, তারা স্পিকিং করতে পারছে। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। এইটুকু আমি আপনাদেরকে বলে রাখলাম। আর পেইড কোর্স এটা আমি বারবার আগেও আপনাদেরকে বলছি,
পেইড কোর্সের মতো থাকে। আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে ফ্রি ক্লাসগুলো নেই। আমাদের নতুন যে পেইড ব্যাচ সেটা হচ্ছে রাত 9টায় আগামী 17 তারিখ, আগামী শুক্রবার 17 তারিখ থেকে শুরু হবে। যারা এর আগে ফ্রি ক্লাস করেছেন, পেইড কোর্স করতে পারেননি, ভর্তি হতে চাইছিলেন, ব্যাস মাঝের দিকে চলে যাওয়ার কারণে ভর্তি হতে পারেনি বা টাকা পয়সার কারণে হতে পারেনি, তারা এখন হতে পারেন। আমি রাইটিং আরো কয়েকটা বিষয় দেখাবো, বাট আমি একটু আপনাদেরকে বলে রাখলাম এটা, কারণ বারবার ইনবক্সে প্রত্যেকে নক দেয়। যদি কেউ মনে করেন, দেখেন ফ্রিতে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায় না, সম্ভব না, কেউ গুরুত্ব দেয় না, ভাবে কি ওই ওই লোকটা ক্লাস নেয়, ও তো প্রতিদিন নেয়, দেখি একটু দেখে আসি, একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার একটু ক্লাসে জয়েন করি, গুরুত্ব দিতে চায় না। পেইড কোর্সে ভর্তি হলে কি হয়, আপনার একটা ফোকাস থাকে, একটা গুরুত্ব থাকে, আমি এখানে টাকা দিছি, আমার পড়তে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, ওকে আমার পড়াতে হবে। একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে, একটা গাঠনিক প্রক্রিয়ায় সবকিছু কাভার করা যায়। তো আর বিভিন্ন জায়গা থেকে ভাষা শিখতে থাকতে ডেভেলপ করা যায় না। যদি আপনি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি প্রফেশনালি ডেভেলপ করতে চাই, এবং আহ, একটা গোছানো পদ্ধতিতে একটা মেন্টরের অধীনে থেকে আমি এগোতে চাই, তারা এটা করতে পারেন। যারা হাউস ওয়াইফ আছেন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রেন্ট, যারা বিজি লাইফ লিড করেন, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেকের জন্য আমার এই কোর্সটা ইফেক্টিভ, আমি এটা বলছিলাম। আর আমার এই পেইড কোর্স, আমি 1 মিনিট একটু বলি, আমার এই পেইড কোর্সের টোটাল কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। এবং যারা পারবেন একবার দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, এই সুযোগটাও আমি দেই। আর নতুন যে ব্যাচ, আর সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 9টা থেকে 10টায় হবে। 3 মাসের কোর্স। যদি 3 মাসের ভিতরে আপনি ডেভেলপ করতে না পারেন, এক্সপার্ট হতে না পারেন, আপনার আরো সময় লাগলে আপনি সেটাও পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আবারও বলছি, যে কোনো বয়সের যে কেউ কোর্স ক্লাসগুলো করতে পারবেন। বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, আইএলটিএস এর জন্য যে প্রিপারেশনটা দরকার, আমি এখান থেকে আপনাকে শেখাবো। আপনারা প্রত্যেকেই স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা শিখে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা যারা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, রাতের বেলায় আপনার ফ্রি টাইমকে মেনটেন করে ক্লাসগুলো করতে পারেন। এইভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। এই ফ্রি ক্লাসে আমি আপনাদের রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল প্রোভাইড করতেছি। যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনারা পাবেন। এরপর টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস, যেটা ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, আপনার ভিত্তি মজবুত করার জন্য, আপনার ক্রিয়েটিভ রাইটিংটা যাতে বাড়ে, ইনস্টান্টলি যাতে একটা কিছু লিখতে পারেন, একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ভাইভা ফেস করতে পারেন ইউনিভার্সিটিতে, অফিসে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এখান থেকে পাবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। যারা রাইটিং এ দুর্বল, তারা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এরপর আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য, একটা কোর্স করলেই সেটা কমপ্লিট হয়ে যায় না, ভাষা নিজের উপর ডিপেন্ড করে। আমার লাস্টের ক্লাসগুলো আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য আপনাকে দিয়ে আমি এখানে কাজ করাবো। প্রতিদিন এই ক্লাসেই একটা করে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস থাকবে, যেটা করার মাধ্যমে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা কিভাবে করবেন আমি দেখাবো। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। গতকালকে একটা ক্লাস থেকে আপনারা 17 জনের মতো ভর্তি হয়েছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস থাকলে, কতটা ভরসা থাকলে, জাস্ট একদিন দেখে, একদিন একটা ফ্রি ক্লাস করে 17 জন ভর্তি হয়েছেন এই আমার আগামী 17 তারিখে যে ক্লাসটা হবে এই ক্লাসের জন্য। তো এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, ক্লাস করতে চান, পেইড কোর্সে আসতে চান, যদি কেউ মনে করেন যে আমি প্রফেশনালি শিখতে চাই, এই লোকটা বোঝাতে পারে, পড়াতে পারে, হয়তো আমি শিখতে পারবো, যদি পারেন, কনফিডেন্ট থাকে। আমি কোনো রংচটা বিজ্ঞাপন দিয়ে ক্লাস নিই না, আমি ক্লাস নিয়ে, ক্লাস দেখায়, কিভাবে পড়াই, কিভাবে শেখাই, সেটা তার ভালো লাগলে সে করবে। এটা হচ্ছে বিষয়। এই দুইটা নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে জানাবেন। আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাকে অ্যাড করে নিব। যারা ভর্তি হবেন আপনাদের এরকম একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপ থাকবে। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট হতে পারবেন, আপনি থাকতে পারবেন, প্র্যাকটিক্যালি কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। আমি এতটুকু বলতে পারি। আপনার একটা আইডি কার্ড থাকবে এরকম, অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, যদি ইন কেস আপনার নাম্বারটা ব্যান হয়ে যায় বা কোনো সমস্যা হয়, হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হয়, ফোনটা হারিয়ে যায়, আপনি এটা আমাকে শো করলে পরবর্তী যে কোনো নতুন ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিতে পারবো। একদম প্রফেশনাল ওয়েতে আপনি শিখতে পারবেন। আমার লেখা একটা বই আছে, এই বইয়ের
যে পিডিএফ কপিগুলো আছে বা আদার যে পিডিএফ ফাইলগুলো আছে সবকিছুই আমি আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করব। বাট হার্ড কপি বই যদি আপনি নিতে চান বা কিনতে চান, এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে, সেটা ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন। বাট অনলাইন ব্যাচ যতটুকু যা দেওয়ার আমি সবকিছু আপনাদেরকে দেবো, ল্যাঙ্গুয়েজটা কাভার করার জন্য, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা কিছু লাগে। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করেও ক্লাস করতে পারবেন। এই দুইটা নাম্বার নিয়ে রাখেন, দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখেন, সেভ করে রাখেন। আর এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এদের রেকর্ড পিডিএফ ফাইল নিতেও এই দুইটা নাম্বারে মেইনলি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা নক করবেন। এটা আমি আপনাদেরকে একটু বলে রাখলাম। ঠিক আছে? তো আসেন এবার আমরা আরেকটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে যাই, যে কিভাবে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেশনের অ্যাকচুয়াল ওয়েটা কি। যারা কোর্স করতে চান ডিটেলসে কথা বলতে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা ডিরেক্টলি আমার ফোনে কল দিয়েন, আমি তো নাম্বার দিয়ে দিয়েছি। আর 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 এই যে ফ্রি ক্লাসগুলো এটাও কিন্তু ধারাবাহিকভাবে আমি নিচ্ছি, এটা আপনারা করবেন, মিস করবেন না। পার্থক্যটা কি আমি বললাম, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। আমি যত ভালো টিচার হই, যত ভালো ক্লাস নেই, হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন, আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন। আপনি যতই দুর্বল হন না কেন, একবার যদি কথা বলা শুরু করতে পারেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার কাজ করে, অনেক দ্রুত সময়ের ভিতরে আপনি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। তো দেখেন আমি আরেকটু সামনের দিকে একটা জায়গায় একটু আসি, কারণ এই বিষয়গুলো একটু বোঝানো দরকার, এই বিষয়গুলো একটু দেখানোর দরকার, কারণ এটাকে স্কিপ করে আপনি কখনো ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন না। এখানে আপনার আসতেই হবে। একটু এটা দেখার চেষ্টা করেন, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা কি, দেখেন, যেটা আমি বলছি, রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি বিশেষ ফর্মুলা গুরুত্ব বহন করে। সেটা কি, একটু বোঝার চেষ্টা করেন। আমরা কিভাবে একটা সেন্টেন্সকে প্র্যাকটিক্যালি, প্রফেশনালি ট্রান্সলেট করতে পারি, এখানে সেইটার কথা বলছে। দেখেন, প্রথমেই সাবজেক্ট বের করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে মূলত সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, অর্থাৎ ওই সাবজেক্ট কোন কাজটা করছে সেটা ভার্ব। হ্যাঁ, এরপর যেমন রিপন ফুটবল খেলছে, তাহলে কি করছে, খেলছে। কে খেলছে, কারা খেলছে, রিপন। রিপন কি খেলছে, ফুটবল। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, খেলছে, প্লে, এটা আমার ভার্ব। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই অবজেক্ট। কি খেলছে, কোন জিনিসটা খেলছে, ফুটবল, সেটা অবজেক্ট। অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। এই যে আমি আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে এতক্ষণ যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কথা বললাম, কেন শেখালাম, এবার একটু দেখেন। এই যে প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমি যদি আসি, এই ধরনের সেন্টেন্স বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের ট্রান্সলেট করতে হয়, আমরা পারি না। দেখেন, একটা বাংলা বাক্য আছে, কিভাবে এই বাক্যগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হয়। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। এই বাক্যটা আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন, কি বলছে, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। তাহলে যে কোনো বাংলা বাক্যে মনে রাখবেন, ভার্ব লাস্টে থাকে। আবারও বলছি, ভার্ব লাস্টে থাকে। এই রাখছে কথাটা ভার্ব। বাংলা আর ইংলিশ সেন্টেন্সের ডিফারেন্সটা কোথায়, ইংরেজিতে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আবার অনেকেই আমরা মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট, বাট না। এই বাক্যের সাবজেক্ট কি ওই দেশের উন্নয়নের, না, সাবজেক্ট কি, কারা, কারা করছে কাজটা, কে, কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, নারীরা। অর্থাৎ সাবজেক্ট আছে উইমেন, কি হবে, ওমেন না, কিন্তু প্লুরাল বহু বচন হলে উইমেন উচ্চারণটা, উইমেন, এটা হচ্ছে সাবজেক্ট। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে, সাবজেক্টের পরে, তাহলে উইমেন। এবার ভার্বটা বসাতে হবে। রাখছে, এটা কোন টেন্স, বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। এটা না করতে পারলে আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারবো না। উইমেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাচ্ছে, খাচ্ছে, করছে, রাখছে, পড়ছে। তাহলে আর কিপিং, সাবজেক্টটা প্লুরাল, সো নারীরা, সো উইমেন আর কিপিং, অর্থাৎ নারীরা রাখছে, কিপ মানে রাখা, কিপিং রাখছে। এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। যদি কেউ এইটুকু ঠিক রাখতে পারে, এই ভার্বের জায়গায় যদি কেউ ভুল করে, যখন একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ওই ভার্বটা দেখে যদি কেউ টাইম বুঝতে না পারে, টেন্সটা ধরতে না পারে, সেই অনুযায়ী ভার্বটা বসাতে না পারে, তাহলে সেন্টেন্স ভুল হয়ে যায়। আর এই জায়গাটা ঠিক রাখতে পারলে সেন্টেন্স ঠিক থাকে। আরেকটা কথা কি জানেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় ফ্রেজ ধরে ধরে, তাহলে ইংলিশে সহজে সেন্টেন্স ট্রান্সলেট করা যায়। কি বললাম বলেন তো, বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে আসতে হয়। যেমন উইমেন আর কিপিং, অর্থাৎ নারীরা রাখছে, কি রাখছে, দেখেন দেয়ার সাইন, দেয়ার সাইন, তাদের স্বাক্ষর।
উইমেন আর কিপিং দেয়ার সাইন, এবার কিসের স্বাক্ষর? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এই যে যোগ্যতা ও দক্ষতার, এই যে র কথাটা আছে না, এর জন্য একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে অফ। অফ, অফ, স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন, তাহলে আমরা কি বললাম? এই হচ্ছে আমার মূলত কি, দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। তাহলে আমি কি বললাম? বাংলা থেকে ইংরেজি বাক্য ট্রান্সলেট করার নিয়ম: প্রথমে সাবজেক্ট বসাবেন, তারপরে ভার্ব বসাবেন, বাংলায় ভার্ব লাস্টে থাকে, টেন্স আইডেন্টিফাই করে ইংলিশে সেটা সাবজেক্টের পরে বসাবেন। এরপর বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যেতে হবে। তাহলে এরপর কি আছে? প্রতিটি ক্ষেত্রে, দেখেন লাস্টের পার্টটা কি আছে, প্রতিটি ক্ষেত্রে, এই দুটো ওয়ার্ড একসাথে কানেক্টেড। এটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজ ধরা শিখতে হবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ইন, ক্ষেত্রে, এই যে একটা প্লেসকে, একটা জায়গাকে ইন্ডিকেট করছে, এটা অ্যাডভার্ব অফ প্লেস কিন্তু। ইন এভরি সেক্টরস, কি বললাম? এভরি সেক্টর, প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর। এরপর কি? দেশের উন্নয়নের, এই পার্টটুকু আমি বসাবো, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। তাহলে উন্নয়নের, র, অফ দা কান্ট্রি, অফ দ্য কান্ট্রি একটা অ্যাপোস্ট্রফি এস দেন, দেশের। তাহলে ওই যে উন্নয়নের, ওই যে র কথাটার জন্য এখানে অফ বসছে। আবার এই যে দেশের লেখা না র, এর জন্য একটা অ্যাপোস্ট্রফি এস পজিটিভ করতে হবে। ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, আপনি এইভাবে কথাটাকে বলতে পারেন। তাহলে আমি কি বললাম? যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করার ওয়েটা কি বা নিয়মটা কি? সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো, লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো বাংলা বাক্যের। আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, তাহলে এটা কি দাঁড়ালো টোটাল সেন্টেন্সটা? উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এরপর দেখেন, এগুলো আপনাদেরকে আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, আপনারা করার চেষ্টা করবেন এগুলো ডিটেলসে করতে। এখানে প্রত্যেকটা বাক্য কিভাবে হলো সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখেন, প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এইবার দেখেন এই যে বাক্যটা, আমরা যদি একটু এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি, আমরা বাংলা ইংলিশটা দেখবো না, আমরা বাংলা দেখে করব। দেখেন বাংলা বাক্য হচ্ছে: প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে এটা আপনি কিভাবে লিখবেন? ভার্বটা কি? পালন করে না। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। এখন সাবজেক্টটা কি? কারা করে না? কারা? কর্মচারীগণ, দা এমপ্লয়িজ। কি হবে? দা এমপ্লয়, দা এমপ্লয়িজ, অর্থাৎ কর্মচারীগণ, এটা হচ্ছে সাবজেক্ট। এবার ভার্ব বাংলায় লাস্টে, ইংলিশে কোথায়? সাবজেক্টের পরে। পালন করে না, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় না, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটা ধরতে হবে, এইটা যারা পারে তারা করতে পারে, এটা না পারলে সব জায়গাতেই ভুল হয়ে যায়। তাহলে দ্য এমপ্লয়িজ, এটা হচ্ছে ডু নট পারফর্ম, পালন করে ইংরেজি কি? পারফর্ম করা। তো এখানে সেই দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, কর্মচারীগণ পালন করে না। এইবার কি বলছি? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন, যেমন সঠিকভাবে, তাহলে এটা আগে বসান, প্রপারলি। এবার কি? তাদের দায়িত্ব, দেয়ার কি? দেয়ার রেসপন্সিবিলিটিস, দেয়ার রেসপন্সিবিলিটিস। কত সহজে দেখেন একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব। তাহলে কর্মচারীগণ তো লেখা হয়ে গেছে। এবার হচ্ছে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে। প্রতিষ্ঠান, এটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে ইংলিশটা কি? ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, দেখেন, অর্গানাইজেশন। তাহলে আমি কি লিখলাম টোটাল সেন্টেন্সটা? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি। এই প্রপারলিটা আপনি একটু রেসপন্সিবিলিটিস এর পরে লেখেন, তাহলে এটা আরো ভালো শোনাবে। এই যেটা লিখছি এটা ভুল না। অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, শুরুতেও বসানো যায়, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝেও বসানো যায়। কিন্তু আমি যদি এটা একটু এইখানে লিখি, তাহলে এটা এই কথাটা আরো ভালো শোনাবে। মানে অবজেক্টের পরে যদি লিখি যে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবার কি? সঠিক জবাবদিহিতা না থাকায়, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এইটা কি জানেন? অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই, কেন পালন করে না, কেন? ওই যে বলছিলাম না, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হচ্ছে রিজন। যে সঠিক জবাব দিতে না থাকায় আমরা বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। তাহলে আমরা এটা বলতে পারি ডিউ টু। ডিউ টু মানে কি? কারণে, বা বিকজ অফ আপনি বলতে পারেন। ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ইংরেজি কি?
এসিসি অ্যাকাউন্টেবিলিটি, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। এবার কি প্রশাসনে, দেখেন প্রশাসনের যদি থাকতো তাহলে কিন্তু এর সাথে কানেক্ট হয়ে যেত, অফ হতো, বাট প্রশাসনে একার এখানে কি হবে জানেন, ইন, অর্থাৎ ইন, ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সো এইভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায়। বাকি পার্টটুকু আমি নেক্সট ক্লাসে দেখাবো, এখানে অনেক কিছু আছে, অনেক সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এইভাবে যদি করা হয়, আপনারা যদি একবার প্র্যাকটিস করতে পারেন, রাইটিং নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকবে না, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, অনেক কঠিন মনে হয়, মনে হয় ভোকাবুলারি পারি না, এটা পারি না, ওটা পারি না। বাট একটা মেন্টরের অধীনে থেকে যদি প্র্যাকটিস করা যায়, দ্রুত ডেভেলপ করা যায়। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। আপনারা ভালো থাকবেন, আগামীকাল রাত 9টায় থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। দ্যাটস অল ফর টুডে। আর আমি আজকে আপনাদের কোশ্চেন নিতে পারছি না, আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে লাইভ ক্লাসে, যারা আপনারা আমার সাথে কথা বলতে চান, আমি আগামীকাল থেকে আপনাদের কোশ্চেন নিব, লাইভ ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। আর আমার সাথে যোগাযোগ করার জন্য, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, আগামী 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে, বলে রাখলাম 2,000 টাকা কোর্স ফি। একবারে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, এই সুযোগটা আমি দেই। এই দুইটা আমার মেইন নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে, বা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা যোগাযোগ করতে পারবেন, আপনারা নিয়ে রাখেন। আহ যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন এখানে, ঠিক আছে? আর ডিটেলস সবকিছু আপনারা যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন সেখান থেকে পেয়ে যাবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকালও থার্ড ফ্রি লাইভ ক্লাসটা স্পিকিং এর উপর হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, গুড নাইট টু অল অফ ইউ, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।